गुड मर्निंग वेलकम और वेलकम बैक टू माई चैनल। आज के रामेश्वरमे आज के हमारे एक गोटा दिन रही है। बेरिए पड़े जस्ट एक हेटे एसছি होटेल থেকে যাবো এখন অগ্নিকুণ্ডে স্নান করতে। অগ্নিকুণ্ড মানে হচ্ছে সমুদ্রে। তারপরে আমরা 22 কুণ্ডে স্নান করব, এই জন্য ব্যাগের জিনিসপত্র সব ভরে নিয়েছি। এখন দেখি কোথায় কি হচ্ছে না হচ্ছে, গিয়ে বুঝতে পারবো আর তোমাদেরকেও দেখাবো। চলো। রামেশ্বরমের পূর্বভাগে যেই সমুদ্র তট রয়েছে সেটাই আসলে অগ্নিতীর্থম নামে পরিচিত। আমরা অটোয় উঠে পড়েছি। অটোর এখানে মানে 3টে সিট আছে। এইখানে একটা বাচ্চাদের যেরকম হয়, আমরা একটা নিচে বসে আছি, মা একদম টপটায় বসে আছে। মন্দিরে দর্শনের আগে অগ্নিতীর্থমে স্নান করতে হয়, কারণ বলা হয় যে শ্রীরাম যখন রাবণকে বধ করে ফিরেছিলেন তখন তিনি এই জায়গাতে স্নান করেছিলেন। অগ্নিকুণ্ডে স্নান করার পরে মন্দিরের ভেতরে রয়েছে 22 কুণ্ড, সেখানে স্নান করে তারপরে শুদ্ধ কাপড়ে মেন মন্দির দর্শন করতে হয়। আমাদেরকে ওই অরেঞ্জ বিল্ডিংটার এইখানটায় নামিয়ে দিল, আর এই সাইডে ব্যারিকেড করা আছে। তো আমরা ব্যারিকেডটা পের হয়ে এখন এই দিক দিয়ে পুরো হাঁটতে হাঁটতে যাব এখন মন্দিরের এই গেটটাতে। বাট মন্দিরে ঢোকার আগে আমরা মনে হয় সোজা সমুদ্র আছে, এই সমুদ্রের দিকেই যাব। প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, কারণ আমাদের অনেকটা দেরিও হয়েছে। অনেকটা দেরি মানে খুব একটাও নয়, এখন 9টাও বাজেনি। তো দেখা যাক। এই সাইডে অনেক হোটেল রয়েছে মেন মন্দিরের সামনে, তবে এগুলো খুব একটা মানে ভালো নয়। আশপাশে লকার রুমও রয়েছে। হচ্ছে মন্দিরের আরেকটা গেট, এখানে সবাই জুতোও রাখে, এমনি লকার রুমেও জুতো রাখা যায়। এই যে এখানে লকার রুম রয়েছে। এরকম রাস্তায় যেতে যেতে প্রচুর লকার রুম পড়বে, যেখানে তোমরা তোমাদের জিনিসগুলো রাখতে পারবে। অনেকে পুজো দিয়ে বেরিয়ে চলেও এসছে। ঠিক আছে, দেখি ভেতরে গিয়ে কীরকম কি ভিড় আছে, ওটাই ভয় লাগছে। বাইরে যদি এত ভিড় হয়, ভেতরে তো আমরা স্নান করে এসে এই গেট দিয়েই ঢুকবো মন্দিরে 22 কুণ্ডে স্নান করার জন্য। আর এই সাইডে রয়েছে সমুদ্রটা। 22 কুণ্ডে স্নান করার জন্য নর্থ গেট দিয়ে ঢুকতে হবে এবং 25 টাকার টিকিট কাটতে হবে পার পার্সন। আর কুণ্ডে স্নান করার সময় নিজের মোবাইল লকারে রেখে দিতে হবে। এসে গেলাম আমরা অগ্নিতীর্থম। এই হচ্ছে অগ্নিতীর্থম। এবার আমরা এখান থেকে যাচ্ছি 22 কুণ্ডে স্নান করার জন্য। বলা হয় 22 কুণ্ডে স্নান করলে নিজের যত পাপ থাকে সেগুলো সব ধুয়ে যায়। এখানে স্নান টান করার পরে যে এখানে শ্রাদ্ধ শান্তির কাজও লোকজন এখানে করে, এখানে লাইন দিয়ে তাই কাজ হচ্ছে। শ্রাদ্ধ শান্তির পর এখানে অনেকে গরুও দান করে আত্মার মুক্তির জন্য। আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি 22 কুণ্ডে স্নান করে এসে। এটা হচ্ছে লকার রুম এখানকার, এরকম অনেক আছে। ওইদিকে মেয়েদের রুম রয়েছে জামা কাপড় চেঞ্জ করার জন্য, ভীষণ ছোটো ছোটো রুমগুলো, ওই আর কি কাজ চালানোর মতো ওপরেও যাচ্ছে। এখন আমরা যাচ্ছি দর্শনের জন্য। স্নান করে রেডি, মাও রেডি। কি যে সেজেছি, কি যে রেডি হয়েছি, কিছু দেখতেও পাচ্ছি না।
আমরা এখন স্পেশাল দর্শনের জন্যই যাচ্ছি, কারণ এমনি লাইনে প্রচুর ভিড় হবে। পুরাণ মতে শ্রীরামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলেন তার আগে সমুদ্রের ধারে বালি দিয়ে তৈরি একটি শিবলিঙ্গ পুজো করেছিলেন, তার বিজয়ী প্রাপ্তির জন্য কামনা করেছিলেন। তখন শিবলিঙ্গ থেকে একটি জ্যোতি বেরিয়ে আসে, তো এটাই হচ্ছে সেই 12 জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ। কথিত আছে যে ভগবান রামচন্দ্র যখন লঙ্কা থেকে বিজয়ী হয়ে ফিরেছিল তখন ঋষিমুনিরা বলেছিল রামচন্দ্রের ওপর নাকি ব্রাহ্মণ হত্যার পাপ লেগেছে, কারণ রাবণ একজন ব্রাহ্মণ ছিল আর সাথে শিবের পূজারী ছিল। আমাদের এখানে দর্শন তো হয়ে গেল, ভালোই দর্শন হলো 200 টাকায়। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে, এখন সোজা যাব হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে অন্য মন্দিরগুলোও দর্শন করার ব্যাপার আছে। তো যদি টাইমে হয়ে যায় তাহলে করে নেবো হোটেলে গিয়ে রেডি হয়ে, আর না হলে ভাবছি লাঞ্চ করে তারপরে যেই সময়ে মন্দিরগুলো খুলবে তখন আমরা দর্শন করব। এই হচ্ছে এখন প্ল্যান। তো এখন ছটপট মন্দিরে যাব বলছি, হোটেলে যাব। এখন আমরা বাইরের দিকে বেরোচ্ছি, বাইরে বেরিয়ে যাওয়ার পথে এখানে প্রসাদ দিচ্ছে, মানে অবশ্যই টাকা নিয়ে। তো এখানে থেকে আমরা 2টো লাড্ডু নিলাম, এই হচ্ছে প্রসাদের রেট। এখানে একটা বইয়ের দোকানও রয়েছে, চলো এবার বেরিয়ে যাই। প্রসাদটা দেখা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ঋষিমুনিরা যখন শ্রী রামচন্দ্রকে বললেন যে রাবণ হত্যার তার দোষ লেগেছে, সেই দোষ নিবারণ করতে হবে, তার একমাত্র উপায় হলো শিব ঠাকুরের পুজো করা। শোনা মাত্র শ্রী রামচন্দ্র হনুমানজিকে পাঠালেন কৈলাসে একটা শিবলিঙ্গ নিয়ে আসার জন্য। আমাদের এখানে 19 নম্বর লকারটা ছিল, এটা থেকে এরকম লকার, এখানে ব্যাগ ঢুকে যাচ্ছে সুন্দর। ওই দিকে রয়েছে চেঞ্জিং রুম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলে। চলো, কেমন হলো দর্শন? ফটো তুলবো। কেমন হলো তোমার দর্শন? খুব সুন্দর দর্শন হয়েছে, খুব ভালো। ঠিক আছে, তো চলো এবারে হোটেলের দিকে। আজকে দুপুরে আমাদের লাঞ্চে স্টিম রাইস আর এদিকে রয়েছে কড়াই পনির, সাথে একটা ভেজ ডাল। কালকে রাতে যেখানে অর্ডার করেছিলাম ওইটাই এখন দেখলাম মন্দিরের কাছে আছে, তো আমরা এখানে ঢুকে গেলাম, খেয়ে নিই, তাহলে আর ঘরে গিয়ে আর অর্ডার করতে হবে না। শাকাহারি খাওয়া ভালোই মনে হচ্ছে। কাল থেকে আমরা পিওর ভেজে আছি দর্শন করবো বলে। কড়াই পনিরটা এতই ভালো হয়েছে যে আমাদের সেকেন্ড রাউন্ড অফ কড়াই পনির। আমরা রুমে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমি তো এই জামাটাই পরেছি, ও জামা চেঞ্জ করেছে, মা জামা চেঞ্জ করেছে। এখন আমরা ওয়েট করছি অনেকক্ষণ ধরে। আমরা একটা অটোর সঙ্গে ওখানে কথা বলে এসেছিলাম যেগুলো আমাদের সাইডের টেম্পলগুলো ঘোরাবে, বাট এখনও আসেনি। 20 মিনিট হয়ে গেল, তারও বেশি। মানে যাকে বলেছিলাম সে বললো আরেকজনকে পাঠাচ্ছি, তো এখনও সে আসছে না, তারই 20 মিনিট হয়েছে। তো এবার ভাবছি কী করবো, সেরকম হলে তখন গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। গাড়ি নিয়ে বেরোনোর মেন প্রবলেম হচ্ছে যে পার্কিং আর ভিড়, মানে আর তামিলনাড়ুর কি না সব জায়গায় খুব ন্যারো লেন, তো এই ন্যারো লেন দিয়ে একটু মুশকিল। কল আসছে একটা। অটো এই এলো, কথা বললাম, এবার এখন বেরিয়ে যাচ্ছি। বাসে দেখি কোথায় নিয়ে যাচ্ছে। গল্পটা কন্টিনিউ করি। কৈলাস থেকে শিবলিঙ্গটা আনতে অনেকটাই সময় লাগছিল, পুজোর টাইম পেরিয়ে যাচ্ছিল, তো তাই জন্য সীতামা আরেকটা বালির তৈরি শিবলিঙ্গ তৈরি করলেন এবং রামচন্দ্র ওটাকেই পুজো করলেন, তো ওটাই রামেশ্বরম। অটো আমাদের এই জায়গায় ছেড়ে দিল, এখন আমরা সোজা যাব। উপরের একটা মন্দির আছে রামার পদম, ওই মন্দিরটায় যাবো। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এখানে ছোটোখাটো দোকান রয়েছে।
রামারপদম। রামেশ্বরম শহর থেকে প্রায় 1.5 মাইল দূরে একটা ছোট্ট পর্বত রয়েছে, গন্ধমাধব পর্বত। তার ওপরেই রয়েছে এই মন্দির। এটা একটা ছোট্ট টিলা পর্বত, যাকে রামেশ্বরমের সবথেকে উঁচু স্থান বলেও মানা হয়। এই মন্দিরের ভেতরে শ্রীরামের পদচিহ্ন রয়েছে, ওটাই আমরা দর্শন করলাম। ভেতরে অ্যালাউ নেই ফোন। হনুমানজি এই পর্বত থেকেই লাফ মেরেছিলেন লঙ্কা পাড়ি দেওয়ার জন্য। পরে অবশ্য এই মন্দিরেই শ্রীরামচন্দ্র তার সবথেকে বড় সেনাবাহিনী গঠন করেছিলেন লঙ্কায় যাওয়ার জন্য। এই মন্দিরে শ্রীরামচন্দ্রের পায়ের ছাপ রয়েছে, সেজন্য এটাকে পাদুকা মন্দির বলেও জানা যায়। ওই দূরে মন্দিরটাও দেখা যাচ্ছে, এই যে মন্দিরটা। এই পাহাড়ের ওপর থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, যার জন্য সবাই দূর দূর থেকে আসে এখানকার ভিউ দেখার জন্য। পুরো শহরটা এখান থেকে দেখা যায়। এই মন্দিরটা দুটো ধাপ রয়েছে। এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাব ভিউটাকে আরো সুন্দরভাবে দেখার জন্য। আর সামনেই সমুদ্র বলে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও দারুণ রয়েছে। সমস্ত ঐতিহাসিক জায়গার মধ্যে এই জায়গাটাও রয়েছে, কারণ এই জায়গাটা 4 দিক থেকে তীর্থক্ষেত্র দিয়ে ঘেরা রয়েছে। মায়ের কাছে মুখে গল্পে অনেক রকমভাবে শুনেছি গন্ধমাধব পর্বতের নাম, তাই আজ এখানে আসতে পেরে আমার প্রচণ্ডই ভালো লাগছে। এবার আমরা এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে কোথায়, জানি না কোথায় নিয়ে যাবে। এখন আমরা যাচ্ছি আমাদের দেশের প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল কালাম আজাদের বাড়ি দেখতে। এই বাড়িতেই তিনি ছোট থেকে বড় হয়েছেন। হাউস অফ কালাম লেখা আছে। এই ঘরটার ফার্স্ট ফ্লোরে রয়েছে কালাম আর্কেড বলে, মিশন অফ লাইফ গ্যালারি। আর সেকেন্ড ফ্লোরে কালাম আর্কেড রয়েছে। থার্ড ফ্লোরে মনে হয় ওনারা থাকেন। এখানে দোকান আছে, তো আমরা এখানে ঢুকেছিলাম, একটু শপিং টপিং করলাম, এই হালকা জিনিসপত্র শপিং হয়ে গেছে। ওখানে সেরকম কিছু নিই আর কি, এই হার, চুড়ি, পুঁতির কিরিং। এদিকে একটা চায়ের দোকানও রয়েছে। চলো, আমাদের অটো দাদাও রেডি যাওয়ার জন্য। এখন আমরা এলাম ব্রজধাম, কৃষ্ণার মন্দির আছে এখানে। এর ভেতরে ধনুষ্কোটিটা কিভাবে তৈরি আছে, ম্যাপে যেই সরু মতো রাস্তাটা দেখায়, ওই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের কি কি মন্দির রয়েছে, কোন দিকে কি আছে, সেটা পুরোটা দেখানো রয়েছে। এখন আমরা এলাম রামতীর্থম। তো এই মন্দিরে রয়েছে শ্রীরামচন্দ্র, সীতামাতা এবং লক্ষণ। এই 3 জন এখানে বিরাজমান রয়েছে এবং এনাদের পুজো করা হয় এখানে। এখানে আসলে অনেক নাগ দেবতার মূর্তি দেখতে পাবে, কারণ এখানে সর্পদোষ নিবারণের পুজো করা হয়।
শ্রীলঙ্কা থেকে যখন শ্রীরামচন্দ্র ফেরত এসেছিলেন তখন তিনি এই জায়গায় এসেছিলেন। তখন থেকে এই জায়গাটা রামতীর্থম নামে পরিচিত। আর সামনে যে কুণ্ডটা দেখতে পাচ্ছ এটা রামকুণ্ড নামে পরিচিত। কথিত আছে শ্রীরামচন্দ্র এখানে স্নান করেছিলেন। এবারে আমরা আসলাম পঞ্চমুখী হনুমান মন্দিরে। এখানে দুটো মূর্তি আছে। সামনের মূর্তিটা 15 থেকে 20 বছরের পুরনো, আর একটা যেই মূর্তি আছে সেটা 500 থেকে 600 সাল পুরনো। এখানে কিছু ফ্লোটিং স্টোনও দেখতে পাবে যেগুলো 36 কিলো 45 কিলো ওজনের। 1964-এর সাইক্লোনে ধনুষ্কোটি থেকে কিছু পাথর এখানে চলে এসেছিল রামেশ্বরমে। বলা হয় এই পাথর দিয়েই শ্রীলঙ্কা অবধি সেতু বানানো হয়েছিল। শ্রী নটরাজ টেম্পল। পঞ্চমুখী হনুমান মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই মন্দির। এই মন্দিরের শিল্পকলা দেখার মতো। শিব ঠাকুরের নটরাজ রূপের দর্শন তোমরা এই মন্দিরে দেখতে পাবে। লক্ষ্মণ তীর্থম। এই মন্দিরে ভগবান লক্ষ্মণ শিব ঠাকুরের পুজো করেছিলেন তার পাপ মুক্তির জন্য। তাই জন্য এই মন্দিরে এখনো শিব ঠাকুরেরই পুজো করা হয়। তাই এই জায়গার নাম লক্ষ্মণ তীর্থম। বলা হয় এখানে যে শিবলিঙ্গটা রয়েছে সেটা আদিকাল থেকে রয়েছে। আর এই কুণ্ডটা লক্ষ্মণ কুণ্ড নামে পরিচিত। লক্ষ্মণ তীর্থমের বাইরেই রয়েছে একটা নাগদেবতার মন্দির। এখানে আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা হোটেলে ফিরে এলাম। এই যে আমরা অটো দাদাকে পেয়েছি, ইনি বাংলা জানেন, বাংলায় অনেকদিন কাজ করেছেন, বাইরেও কাজ করেছেন, তো ভালোই হলো ঘুরে। এডিট হচ্ছে পরের ব্লগ, কেরালা ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখো। চল চল, আমি তো রেডি। চল চল, একদম তো বেরিয়ে গেছে। আমি আসলে খেলা দেখছিলাম একটু। বেরোলাম আবার, ভাবছি মন্দিরে একবার যাব। যাওয়ার কোনো প্ল্যান ছিল না, এবার জানি না যাবো কি না এখনও। মেনলি চা খেতেই বেরোলাম, কারণ মন্দিরের মেন গেট মানে ওয়েস্ট গেট হচ্ছে মেন গেট, তো ওই দিকটা দিয়ে তো ঢুকিনি, ওদিকটা দেখাও হয়নি। ওদিকে নাকি দোকানপাতি বসে মন্দিরের ভেতরে, তো দেখি হলে যাব, না হলে যাব না। আমাদের হোটেল থেকে বেরিয়ে সামনেই এই মোড়টা, এখান থেকেই শেয়ার অটো যদি পাই তো করে নেব, শেয়ার অটোতেই যাব। আমরা এখন আবার এসেছি মন্দিরে, অটো বাইরে বেরিয়ে অটোটা পেয়ে গেলাম, এখন ভেতরে দিয়ে যাবো, এটাই হচ্ছে মেন গেট। ভিডিও শুরুতে একটা গল্প বলতে শুরু করেছিলাম। ওই হনুমানজিকে কৈলাস থেকে যেই শিবলিঙ্গ আনতে বলা হয়েছিল, তো হনুমানজি দুটো শিবলিঙ্গ নিয়ে এসেছিল। তো একটা শিবলিঙ্গ বিশ্বনাথ নামে পরিচিত, আর আরেকটা শিবলিঙ্গ হনুমতীশ্বর নামে রামেশ্বরমে স্থাপিত হয়েছে। রামেশ্বরম আর রাম সেতু কিন্তু অনেকটাই পুরনো, সেই তুলনায় রামনাথ স্বামীর মন্দির কিন্তু অতটাও পুরনো নয়। সাউথের এমন অনেক মন্দির আছে যেগুলো 1500-2000 সালের পুরনো, কিন্তু এই রামনাথ স্বামী মন্দির কিন্তু এখনো 800 সালও হয়নি। এই মন্দিরের এমন কিছু ভাগও রয়েছে যেগুলো মাত্র 50 থেকে 60 বছর আগে তৈরি হয়েছে। রামেশ্বরমের এই করিডোর ওয়ার্ল্ডের সব থেকে লম্বা করিডোর। উত্তর থেকে দক্ষিণে 197 মিটার আর পূর্ব থেকে পশ্চিমে 133 মিটার। আমরা এখানে দোকানগুলো দেখার জন্য এসেছিলাম মন্দিরের ভেতরে, কিন্তু এই যে এইখানেই দোকানগুলো সব বসে, কিন্তু এখানে রিনোভেশনের কাজ চলছে বলে একটাও দোকান নেই। ঠিক আছে, আসা হলো, একটু মনটা খারাপ লাগছে, দোকানগুলো দেখতে পেলাম না। প্রচণ্ড প্রচণ্ড মানে লাইট ফাইট দিয়ে দোকানগুলো সাজিয়ে রাখে। ঠিক আছে, এখন বেরিয়ে যাচ্ছি।
কফি খেতে এসেছি, তো বললাম 3টে ফিল্টার কফি। খুব গরম আছে দেখতে, প্রচণ্ড গরম। এটাকে মেশা সকালে এনেছিলাম যে এই প্রসাদটা, ওটা খাওয়া হয়নি। এই হচ্ছে লাড্ডু, আর একটা আছে না ভেতরে, দুটো লাড্ডু 30 টাকা নিয়েছে। খেতে এলাম, নামটা উত্তর ঢাকায় পড়ে গেছে, দ্য গ্র্যান্ড দিল্লি ফুড প্লাজা। যাওয়া যাক, এটা একটা ফুড কোর্টের মতো, এটা খুব ভালো শুনেছি, তো এখানেই খাবো আজকে, দেখি কি পাওয়া যায়। ছোলে ভাটুরের মতো মুখ নিয়ে ছোলে ভাটুরে নিয়ে এসে কি খুশি। আমি ভাবলাম ঘি দোসা সেই টোপরের মতোটা হবে, ঘি দোসা তো টোপরের মতোটা হবে ভাবলাম। ওকে বাহ, সব নিয়ে আসছিস, তুই একাই খাবি? এদিকে আমাদের সাথে একটা কাণ্ড হয়েছে, আমাদের না আমার সাথে। আমি বলেছিলাম ঘি মশালা রোজ দোসা, বাট ও দিয়েছে ঘি রোজ দোসা, তো নো মশালা, একদম বেকার লাগছে। মানে এমনি ভালো, ও ছোলা বাটার প্রায় শেষের দিকে, আর মামায়ের চাউমিন এখন এলো। আমার তো শেষ, দুগ্রাসে খেয়েছি ছোলা বাটারা। ডিনার করে একটু আগেই ফিরলাম। আজকে পুরো দিনটা প্রচণ্ড টায়ার্ড গেছে, মজাও করেছি খুব। ব্লগটা এখানেই এন্ড করলাম। আকাশে কারা যেন ফটকা ফাটাচ্ছে, ওগুলোই দেখছি বসে বসে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।